মনে রাখবেন অ্যানাবলিজম, এনা মানে আনা, এনা মানে কি ভেঙে যাওয়ার প্রক্রিয়া মানে কি লাইসিস। পরিপাকের প্রথম অক্ষর কি? তার মানে এটা হচ্ছে একটা প্রক্রিয়া। এনজাইম বা হরমোন কারাকরণ করে গ্রন্থি। তাহলে পরিপাকের জন্য যে গ্রন্থি তার নাম কি গ্রন্থি? পরিপাক গ্রন্থি। মুখের পরিপাকের প্রথম অক্ষর কি? তার মানে এটা হচ্ছে একটা প্রক্রিয়া। প্রক্রিয়ার প্রথম অক্ষর কি? প। তাহলে পরিপাক হচ্ছে একটা প্রক্রিয়া। সহজ ভাষায় বড় और জটিল খাদ্যকে ভাঙার প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া? ভাঙার প্রক্রিয়া। ভেঙে কি করার? ছোট और সরল और শোষণযোগ্য খাদ্য কণায় পরিণত করার প্রক্রিয়া। তো একটা বড় জিনিসকে ভাঙতে, ভেঙে ছোট ছোট করতে আপনার বডিতে কি হাতুড়ি আছে ধুম করে বাড়ি মারবেন ধুম করে ভেঙে যাবে? এমন তো নাই। তাহলে ভাঙার জন্য কি লাগবে? এনজাইম এবং সাথে কিছু হরমোনও লাগবে। তাহলে এই ফ্লোচার্ট থেকে কিন্তু আপনারাই পারবেন। পরিপাক মানে হচ্ছে, আচ্ছা আমারে বলেন পরিপাক কি পরিপাক হয়? খাদ্য আপনারা কেন খান? বেঁচে থাকার জন্য, শক্তির জন্য। সহজ আলাপ। তাহলে আমারে বলেন তো শক্তি কই তৈরি হয়? শক্তির ঘরে। শক্তির ঘরের নাম কি? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কই থাকে? কোষে। তাহলে এটা একটা কোষ। এই কোষের মধ্যে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে। এখন আপনি, এটা হচ্ছে আপনার মুখ, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত। এখন চিন্তা করেন, আপনি সকালবেলা মাছ মাংস ভাত সব খাইছেন, মুখের মধ্যে দিছেন। খাদ্য খাইতেছেন কেন? শক্তির জন্য। যাই আপনি খাইতেছেন, এই শক্তিটা গিয়ে উৎপন্ন হবে কই? কোষে। কোষের কই? কিন্তু খাদ্য তো আপনি ঢুকাইছেন কই? মুখের মধ্যে। তাহলে সেই মুখের মধ্যে কি দিছেন? ভাত। ভাত মানে কি? শর্করা বা কার্বোহাইড্রেট। মুখের মধ্যে কি দিছেন? মাংস। মাংস মানে কি? আমিষ। আমিষ মানে প্রোটিন। মুখের মধ্যে দিচ্ছেন ফ্যাট, তেল চর্বি। তেল চর্বি মানে কি? লিপিড। যাই খাইতেছেন সে তার কাজ কি তৈরি করা? শক্তি কই তৈরি হয়? মাইটোকন্ড্রিয়া কই থাকে? কোষে। তাহলে খাদ্যটার কোথায় যাওয়ার কথা? কোষে যাওয়ার কথা, মাইটোকন্ড্রিয়ায় যাওয়ার কথা। কিন্তু একটা ভাত, একটা মাংস যেটা আপনি খাইতেছেন, সে কি কোষে ঢুকতে পারবে? সে কি মাইটোকন্ড্রিয়ায় ঢুকতে পারবে? পারবে না। তাহলে তাকে কি করতে হবে? এমনভাবে ভাঙতে হবে যাতে তাকে কোথায় ঢোকানো যায়? কোষের মাইটোকন্ড্রিয়ায় ঢোকানো যায়, যাতে সে কি তৈরি করতে পারে? শক্তি তৈরি করতে পারে। তাহলে এই যে এই ভাত, শর্করা, শর্করা তো সব জায়গায় পরিপাক হয় না। এই মুখের মধ্যে অল্প পরিপাক হয়, আর ক্ষুদ্রান্তে গিয়ে চূড়ান্ত পরিপাক হয়। এই যে আমিষ বা প্রোটিন, সে তো মুখে পরিপাক হয়ই না। কারণ আমরা জানি পরিপাক একটা কি? কিসের প্রক্রিয়া? ভাঙার প্রক্রিয়া। কি ভাঙার প্রক্রিয়া? বড় বা জটিল খাদ্যকে ভাঙার, ছোট করার প্রক্রিয়া। ভাঙতে কি লাগে? এনজাইম। তাহলে মুখের মধ্যে প্রোটিন কেন ভাঙে না, কেন পরিপাক হয় না? কারণ প্রোটিন ভাঙার জন্য যে এনজাইম দরকার সেটা মুখের মধ্যে নাই। এনজাইম বা হরমোন কারাকরণ করে গ্রন্থি। তাহলে পরিপাকের জন্য যে গ্রন্থি তার নাম কি গ্রন্থি? পরিপাক গ্রন্থি। মুখের মধ্যে যে পরিপাক গ্রন্থি থাকে তার নাম হচ্ছে লালা গ্রন্থি। তাহলে লালা গ্রন্থির মধ্যে কি নাই? প্রোটিন পরিপাক করার কোনো এনজাইম নাই। শুধু কি পরিপাক করার এনজাইম আছে? কঠিন লাগতেছে খুব? ওকে ফাইন। তো এই যে তাহলে পাকস্থলীতে কি পরিপাক হবে? প্রোটিন বা আমিষ। ঠিক আছে। ক্ষুদ্রান্তে এসে চূড়ান্ত পরিপাক হবে।
এই প্রোটিন বা আমিষ ভেঙে হবে অ্যামাইনো অ্যাসিড। কি হবে? এই শর্করা ভেঙে হবে গ্লুকোজ। কি হবে? এই সব চূড়ান্ত পরিপাক হবে ক্ষুদ্রান্তে এসে। কোথায়? তাহলে ক্ষুদ্রান্তে এসে আমিষ কি হয়ে যাবে? অ্যামাইনো অ্যাসিড। মাংস কি হয়ে যাবে? ভাত কি হয়ে যাবে? গ্লুকোজ। তাহলে দেখেন, এই যে এটা একটা বড় ভাত ছিল, বড় মাংস ছিল, এই বড় মাংসটা এনজাইম এবং হরমোনের সহায়তায় ভেঙে ছোট ছোট কি হয়ে গেছে? অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই যে বড় খাদ্যকণাটাকে ভেঙে এই যে ছোট ছোট করার প্রক্রিয়াটাই কি? পরিপাক। বড় একটা ভাত ভেঙে ছোট ছোট কি হয়ে গেছে? গ্লুকোজ। তাহলে এই যে বড় খাদ্যকণাটাকে ভেঙে ছোট খাদ্যকণায় পরিণত করার প্রক্রিয়াটাই কি? পরিপাক। আমরা কেন ছোট করলাম? যে তারা কি হইতে পারে? শোষণ হইতে পারে। শোষণ হয়ে কোথায় ঢুকতে পারে? কোষে। তাহলে শোষণ মানে কি? শোষণ মানে হচ্ছে এই যে অ্যামাইনো অ্যাসিডটা ক্ষুদ্রান্তে তৈরি, মানে পরিপাক হইল, গ্লুকোজটা পরিপাক হইল, এটা ক্ষুদ্রান্ত থেকে চলে যাবে রক্তের নালীতে। কোথায় চলে যাবে? রক্তের নালীতে। তাহলে পরিপাকৃত খাদ্যকণা ক্ষুদ্রান্ত থেকে কিসের মধ্যে প্রবেশ? রক্তের নালীর মধ্যে যে প্রবেশের প্রক্রিয়া, সেটাই কি? শোষণ বা অ্যাবজর্পশন। শোষণ বা অ্যাবজর্পশন। তাহলে অ্যামাইনো অ্যাসিড এখন কই চলে গেল? রক্তের নালীর মধ্যে। গ্লুকোজ কই চলে গেল? রক্তের নালীর মধ্যে। তাহলে আমরা পড়তেছিলাম প্রথমে হচ্ছে পরিপাক। পরিপাক মানে কি? ডাইজেশন। পরিপাক মানে কি? বড় খাদ্যকণাকে ভেঙে। তাহলে চিন্তা করেন, আমি ভাত খাইছি, ভাতটা বড়, মুখের মধ্যে হয়ে অন্ননালী হয়ে পাকস্থলী হয়ে ক্ষুদ্রান্তে চলে আসছে। ক্ষুদ্রান্তে এসে ভাত কিসে পরিণত হয়ে গেছে? গ্লুকোজে। শর্করা কিসে পরিণত হয়ে গেছে? তাহলে পরিপাক মানে কি ছিল? বড় খাদ্যকণাকে ভেঙে। তাহলে ক্ষুদ্রান্তে এসে ভাত কি হয়ে গেছে? গ্লুকোজ। তাহলে কি শেষ? পরিপাক। এখন এই গ্লুকোজ ক্ষুদ্রান্ত থেকে কিসে যাবে? রক্তের নালীর মধ্যে। কি এটা? কি শোষণ। শোষণ বা অ্যাবজর্পশন। তাহলে গ্লুকোজ রক্তের নালীর মধ্যে চলে গেছে, তাহলে শোষণও শেষ। পরিপাক শেষ, শোষণ শেষ। তাহলে এখন কি শুরু? বিপাক। বিপাক মানে হচ্ছে মেটাবলিজম। বিপাক মানে কি? এখন এই গ্লুকোজ রক্তের নালী থেকে চলে যাবে কোষের ভিতরে। কিসের ভিতরে? কোষের মধ্যে এখানে কি আছে? তরল। কোষের তরলের নাম কি? ভেরি গুড, সাইটোপ্লাজম। তাহলে আপনাদের কথা অনুযায়ী এই গ্লুকোজটা কোষের মধ্যে গিয়ে ধপ করে কার মধ্যে পড়ে যাওয়ার কথা? সাইটোপ্লাজমে পড়ে যাওয়ার কথা। প্লাজম মানে কি? তরল। তরলের মধ্যে গ্লুকোজ দিলে, গুঁড়া দিলে, শরবত হয়ে সব কি দেবে? ভেঙে চলে যাবে না? তাহলে এটা ভেঙে যেতেছে না। সিস মানে কি? প্রক্রিয়া। ভেঙে যাওয়ার প্রক্রিয়া মানে কি? লাইসিস। কে ভাঙতেছে এখানে? গ্লুকোজ। গ্লাইকো মানে কি? তাহলে এটা কি? লাইসিস। তাহলে সাইটোপ্লাজমে কি ঘটলো? গ্লাইকোলাইসিস ঘটছে। গ্লাইকোলাইসিসের মাধ্যমে এই সাইটোপ্লাজমে কি তৈরি হয়েছে? পাইরুভিক অ্যাসিড। কি তৈরি হয়েছে? পিএ, পাইরুভিক অ্যাসিড। মাইটোকন্ড্রিয়াতে অনেক ধরনের এনজাইম থাকে যে আমার সাথে কাজ করে। ধরুন আমরা একসাথে একটা দল করি, লীগ করি, আওয়ামী লীগ না, অন্য কোনো লীগ, ঠিক আছে? আচ্ছা, তাবলীগও না, ছাত্রলীগ তো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, তাবলীগও না, কারণ তাবলীগেও ইদানিং ঝামেলা, মারামারি শুরু করে দিচ্ছে। আচ্ছা দেখেন তো, কোনো শব্দের মধ্যে যদি কো থাকে, যেমন কলিগ, মানে একসাথে আমরা ধর কো ওয়ার্কার, তাহলে এনজাইমের আগে যদি কো থাকে তার নাম কি? তাহলে কোষের মধ্যে সাইটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়াতে অনেক ধরনের এনজাইম থাকে না? তাহলে এনজাইমের সহকারী হিসেবে যদি থাকে তাহলে তাকে আমরা কি বলতে পারি? কোএনজাইমের একটা সংজ্ঞা আছে, মানে অনেক সময় এনজাইম হচ্ছে ন্যাচারালি প্রোটিন। কি? প্রোটিন। প্রোটিনের সাথে অনেক সময় বিভিন্ন অপ্রোটিন অংশ লাগানো থাকে। যদি সেই অপ্রোটিন অংশটা জৈব অংশ হয় তখন তাকে আমরা কোএনজাইম বলি। সংজ্ঞা দরকার নাই, আমরা বইয়ের বাইরে আছি। আমরা অ্যাকচুয়ালি কীভাবে সহজ করে বলা যায় সেভাবে বলতেছি।
সুতরাং এনজাইমের সহকারী হিসেবে কি থাকে? এখন অ্যাসিটাইল কোয়ে একটা শব্দ পাইছেন না আপনারা? তাহলে এই পাইরুভিক অ্যাসিডের সাথে যদি অ্যাসিটাইল কোয়ে আসে, তারপর এরা মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে, পরে একটা চক্র ঘটে বা সাইকেল ঘটে, সেই চক্রের নাম কি? ক্রেবস সাইকেল। তখন মাইটোকন্ড্রিয়াতে এখানে কি ঘটবে? ক্রেবস চক্র। কি ঘটবে? ক্রেবস সাইকেল। এই ক্রেবস সাইকেলের মাধ্যমে মাইটোকন্ড্রিয়াতে এখানে কি তৈরি হবে? এটিপি তৈরি হবে বা শক্তি। বুঝছেন? তাহলে আপনি খাবার খাইছিলেন কিসের জন্য? শক্তির জন্য। তাহলে খাবারটা ঢুকছিল মুখ দিয়ে, ভাত। শক্তি কই তৈরি হয়? মাইটোকন্ড্রিয়া। তাহলে এই শক্তির জন্য তাকে কতটুকু লম্বা রাস্তা অতিক্রম করতে হয়েছে দেখেন তো। আচ্ছা, এখানে কি একটা বিক্রিয়া ঘটছে? গ্লাইকোলাইসিস অনেকগুলো বিক্রিয়া, 8-9টা বিক্রিয়া, 10টা বিক্রিয়া, ঠিক আছে, 8-9টার মতো বিক্রিয়া আছে। তারপরে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে, তারপরে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছে, আরও বিক্রিয়া ঘটছে না? ক্রেবস চক্র একটা কি চক্র, তাহলে এখানে আরও অনেকগুলো বিক্রিয়া। তাহলে এখানে বিক্রিয়া কি একটা ঘটছে নাকি অনেকগুলো বিক্রিয়া? অনেকগুলো বিক্রিয়া, বিক্রিয়ার সমষ্টি, বিক্রিয়ার সমষ্টি। তো আমরা যে শব্দটা বলছিলাম এখানে কি ঘটছে? বিপাক ঘটছে। কি ঘটছে? বিপাক। বিপাকের প্রথম অক্ষর কি? বি, মানে বি। তাহলে বিক্রিয়ার প্রথম অক্ষর কি? বি। তাহলে বিপাক মানে হচ্ছে বিক্রিয়ার সমষ্টি। বিপাক মানে কি? বিপাক ইংরেজি হচ্ছে মেটাবলিজম। বিপাক ইংরেজি কি? মেটাবলিজম। এই মেটাবলিজমকে আমরা দুই ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? দুই ভাগে ভাগ করি। একটাকে বলি অ্যানাবলিজম। কি বলি? আরেকটাকে বলি ক্যাটাবলিজম। কি বলি? ক্যাটাবলিজম। অ্যানাবলিজম মানে হচ্ছে উপচিতিমূলক বিপাক। কি বিপাক? আর ক্যাটাবলিজম মানে হচ্ছে অপচিতিমূলক বিপাক। মনে রাখবেন, ক্যাটা, ক্যাটা মানে কাটা, ক্যাটা মানে কি? তাহলে একটা বড় জিনিসকে কেটে ছোট ছোট করার প্রক্রিয়া মানে কি? ক্যাটাবলিজম। তাহলে চিন্তা করেন, কোষের মধ্যে কি ঢুকছিল? গ্লুকোজ। গ্লুকোজে কার্বন কয়টা? 6টা। সেই গ্লুকোজ কোন প্রক্রিয়ায় ভাঙছিল? ভেঙে কি তৈরি হয়েছিল? পাইরুভিক অ্যাসিডে কার্বন কয়টা থাকে? 3টা। পাইরুভিক অ্যাসিডে কার্বন কয়টা থাকে? 3টা। তাহলে একটা গ্লুকোজ থেকে কয় অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে? তাহলে বড় একটা গ্লুকোজ ভেঙে 2টা ছোট জিনিস তৈরি হয়েছে না? তাহলে এটা কি অ্যানাবলিজম নাকি ক্যাটাবলিজম? ক্যাটাবলিজম। বুঝছেন? মনে রাখবেন, অ্যানাবলিজম, এনা, এনা মানে আনা, এনা মানে কি? আনা। ছোট ছোট জিনিস এনে একটা কি জিনিস বানানো? বড় জিনিস বানানো। মনে থাকবে? তাহলে ক্যাটা মানে কি? বড় জিনিস কেটে ছোট করা। অ্যানাবলিজম, এনা মানে কি? আনা। ছোট ছোট জিনিস এনে বড় জিনিস বানানো। তাহলে আমরা ক্যাটাবলিজমের উদাহরণ পাইলাম, অ্যানাবলিজমের উদাহরণ তো আমরা পাই নাই। আচ্ছা, এটা আপনার রক্তের নালী। আপনি সকালবেলা বা ধরেন একজন মানুষ যে প্রচুর খায়, কোনো কাজ করে না, প্রচুর খায় কোনো কাজ করে না, কে কাকে বলল? আচ্ছা, তো ধরেন আমি ব্যাপারটা বুঝাই বলি, যে প্রচুর কাজ করে এটা একটা মাইটোকন্ড্রিয়া। যে প্রচুর কাজ করে তার প্রচুর কি দরকার? শক্তি দরকার। তাহলে তার এটিপি তৈরির হার কম থাকবে নাকি বেশি থাকবে? বেশি থাকবে। তাহলে চিন্তা করেন, যে দীর্ঘদিন যাবৎ তেমন কোনো কাজকাম করে না, অলস অবস্থায়, একদিন দুদিন এই রোগটা হবে না, অনেক দিন, অনেক দিন, অনেক 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 সময়, একদিন দুই দিনে না, যে কোনো কাজ করে না, তাহলে তার এটিপি তৈরি হওয়া লাগবে। কারণ সে যদি শুয়েও থাকে, বসেও থাকে, তাও শক্তি খরচ, কারণ তার হার্ট বিট দিতেছে না, তার লাংস এক্সপান্ড হইতেছে না, তাহলে ওইটা কাজ করতে গিয়ে শক্তি লাগতেছে না।
সে ঘুমায় ঘুমায় তো চিন্তা করতেছে, বা বসে বসে চিন্তা করতেছে কীভাবে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা থামানো যায়। এই যে চিন্তা করতেছে, এই চিন্তা করতেও তার শক্তি লাগতেছে না, ব্রেনের এটিপি খরচ হইতেছে না, মানে হইতে তো পারে নাকি। তাহলে এই যে এটিপিগুলো খরচ হইতেছে, চিন্তা করেন। আপনারা ছোট সময় একটা টপিক পড়ছিলেন বিএমআর, মনে পড়ে? বিএমআর এর মানে কি? বেজাল মেটাবলিক রেট। মানে একজন মানুষ স্থির অবস্থায়, সুস্থ অবস্থায় কোনো কাজকাম না করলে তার দৈনন্দিন একটা ক্যালোরি রেট লাগে না? তো আপনারা বিএমআর দিয়ে ওইটা বের করেন না? তার মানে বিএমআর এর জন্য তো একটা মানে ন্যূনতম ক্যালোরি তার লাগবে, ন্যূনতম একটা এটিপি তার লাগবে। এর বাইরে ধরেন যারা বিভিন্ন ধরনের শারীরিক পরিশ্রম করে, মানে মোট কথা সে যদি কোনো কায়িক পরিশ্রম না করে তাহলে তার এটিপি তুলনামূলক কম লাগবে না বেশি লাগবে? তাহলে তার এটিপি যদি কম তৈরি হয় তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে পাইরুভিক অ্যাসিড কম ঢোকা লাগবে নাকি বেশি ঢোকা লাগবে? কারণ পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়ার মধ্যে অ্যাসিটাইল কোষসহ ঢুকে একটা চক্র তৈরি করে, তার নাম কি চক্র? ক্রেবস চক্র। সেটা দিয়ে কি তৈরি হয়? এটিপি। তাহলে কারো যদি এটিপি কম তৈরি হয় তার মানে তার বডিতে ক্রেবস সাইকেল কি ঘটবে? কম ঘটবে। পাইরুভিক অ্যাসিডও কি লাগবে? কম লাগবে। গ্লুকোজও কি করা লাগবে? কম ভাঙা লাগবে। তাহলে গ্লুকোজগুলা কোষের মধ্যে কি আসা লাগবে? কম আসা লাগবে, কারণ তার এটিপি কি কম দরকার। তাহলে গ্লুকোজ কোষের মধ্যে যদি আসেও, ধরেন চলেও আসলো, ক্রেবস সাইকেলে কি কম যাবে না? মাইটোকন্ড্রিয়াতে কম ঢুকবে না? তাহলে গ্লুকোজ যদি কোষের মধ্যে কম আসে তাহলে গ্লুকোজগুলো অ্যাকচুয়ালি কোথায় আটকে রইতেছে? রক্তনালীতে। গ্লুকোজগুলো কোথায় আটকে রইতেছে? রক্তের নালীতে। তাহলে রক্তের নালীর মধ্যে গ্লুকোজ যদি আটকে থাকে তাহলে গ্লুকোজ বাড়বে নাকি কমবে? বাড়বে। আমরা জানি কোনো শব্দের শেষে যদি এমিয়া থাকে, কি থাকে? এমিয়া মানে কি? রক্ত। যেমন থ্যালাসেমিয়া, এনিমিয়া, ঠিক আছে। হাইপার মানে কি? বেশি। যেমন এই যে দেখবেন অহন আর মুক্তা যদি রাগারাগি করে তখন একটা কি বলে, তুই তো হাইপার হইতেছিস কেন, ঠিক আছে, মানে বেশি রেগে গেলে। তাহলে হাইপার মানে কি? বেশি। আর হাইপো মানে কম। তাহলে হাইপার। গ্লুকোজ, গ্লুকোজের আগে আমরা কি লাগাইছিলাম? গ্লাই। তখন এটাকে বলা হয় হাইপার গ্লাইসেমিয়া। কি বলা হয়? হাইপার গ্লাইসেমিয়া। হাইপার গ্লাইসেমিয়া মানে তাহলে কি? রক্তের মধ্যে কি বেড়ে গেছে? গ্লুকোজ বেড়ে গেছে। তাহলে আমাকে বলেন তো, রক্তের মধ্যে গ্লুকোজ কমে গেছে, এটাকে কি বলবেন? হাইপোগ্লাইসেমিয়া। আচ্ছা, সোডিয়ামের ল্যাটিন নাম কি? নেট্রিয়াম। তাহলে রক্তের মধ্যে যদি সোডিয়াম বেড়ে যায় তাহলে কি হবে? হাইপার নেট্রিমিয়া। যদি সোডিয়াম রক্তের মধ্যে কমে যায় তাহলে কি হবে? হাইপো নেট্রিমিয়া। রক্তের মধ্যে যদি ক্যালসিয়াম বেড়ে যায়, হাইপার ক্যালসিমিয়া। রক্তের মধ্যে যদি ক্যালসিয়াম কমে যায়, পটাশিয়াম মানে কি? ক্যালিয়াম। তাহলে রক্তের মধ্যে যদি পটাশিয়াম বেড়ে যায়, হাইপার ক্যালেমিয়া। রক্তের মধ্যে যদি পটাশিয়াম কমে যায়, হাইপোক্যালেমিয়া। কেন আপনারা পড়েন নাই ক্যালিয়াম মানে পটাশিয়াম, নেট্রিয়াম মানে? আপনাদের কি মনে হয় আপনাদের বডিতে পটাশিয়াম আছে, আপনার বডিতে সোডিয়াম আছে, ক্যালসিয়াম আছে? তাহলে এগুলো যদি রক্তের মধ্যে বাড়ে বা কমে তখন ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ হয়ে যাবে, ইভেন মানুষ মারাও যেতে পারে। বুঝে গেল? বুঝছেন? তাহলে বডি সবসময় একটা স্ট্যাটিক কন্ডিশনে থাকতে পছন্দ করে, স্থির অবস্থায় থাকতে পছন্দ করে। এটাকে আমরা বলি হোমিওস্টেসিস। কি বলি? নাম তো আপনারা শুনছেন, শুনেন নাই? আহারে, আচ্ছা থাক, এখন তো শুনলেন। তাহলে হোমিওস্টেসিস মানে হচ্ছে কোনো কিছুর মান বাড়বেও না, নর্মাল লেভেলে থাকবে। তাহলে গ্লুকোজ তার নর্মাল লেভেলে থাকবে, সোডিয়াম তার নর্মাল লেভেলে থাকবে, পটাশিয়াম তার বাড়বেও না কমবেও না। এখন যদি বেড়ে যায় বা যদি কমে যায়, আল্লাহ তাআলা আপনাদেরকে কি হিসেবে বানাইছে? আশরাফুল মাখলুকাত।
তাহলে আল্লাহ আপনার বডির মধ্যে অবশ্যই কিছু না কিছু দিয়ে দিছে, যেটা দিয়ে আপনি তাৎক্ষণিক কম্পেনসেশন করতে পারবেন। কিন্তু আপনি যদি ওই জিনিসটার অবহেলা করেন তাহলে এটা কী হবে? হিতে বিপরীত। তাহলে আল্লাহ তাআলা আমাদের বডিতে একটা জিনিস দিছে, আমাদের পরিপাকতন্ত্রের এখানে একটা মরিচের মতো অঙ্গ থাকে, যার নাম হচ্ছে প্যানক্রিয়াস। যার নাম কি? প্যানক্রিয়াস বা অগ্নাশয়। প্যানক্রিয়াস বা অগ্নাশয়। আর এইখানে একটা বড় গ্রন্থি দিছে, যার নাম হচ্ছে লিভার বা যকৃৎ, যেটাকে আপনারা খাঁটি বাংলা ভাষায় কি বলেন? কলিজা। ঠিক আছে? এখন দেখেন, যখন এই যে রক্তের মধ্যে গ্লুকোজ অনেক বেড়ে যাইতেছে, তখন এই অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি। কি গ্রন্থি? আমরা জানি গ্রন্থি হচ্ছে এক ধরনের এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা, স্পেশালাইজড মডিফাইড এপিথেলিয়াল টিস্যু, মানে এটা একটা স্পেশাল গ্রন্থি। কি একটা? আচ্ছা, প্রাণী টিস্যু কয় প্রকার? কি কি? জোরে বলেন, মনে হয় আপনারা 9-10 না পড়ে চলে আসছেন, এমনভাবে আচরণ করেন, বুঝছেন, যে আপনাদের কি স্কুল থেকে লাথি বেদা দিয়ে বের করে দিচ্ছে যে তোদের আর 9-10 পড়া দরকার নাই, তোরা 8 পাস করছস, দেখি মনে হচ্ছে তোরা উচ্চশিক্ষিত, 9-10 পড়ে কী করবি, যা কলেজে চলে যা। পরে আপনাদেরকে লাইথিয়া বেদা বের করে দিচ্ছে। তো প্রাণী টিস্যু কয় প্রকার, এটা তো আপনাদের পারা উচিত, উচিত না? বলেন। 10 ক্লাস পার করে আপনারা এখন অতি উচ্চশিক্ষিত, একাদশ শ্রেণীতে পড়েন, ঠিক না শিপু? তাহলে প্রাণী টিস্যু কয় প্রকার? কি কি বলেন তো? এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা, পরেরটা কানেকটিভ টিস্যু বা যোজক কলা, এরপর একটা মাসকিউলার টিস্যু বা পেশি কলা, এরপর একটা নার্ভ টিস্যু বা স্নায়ু কলা। তাহলে গ্রন্থি একটা কি? এপিথেলিয়াল টিস্যু। গ্রন্থি একটা কি? এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা। গ্রন্থি বা গ্ল্যান্ড একটা কি? এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা। কিন্তু এটা কোন ধরনের এপিথেলিয়াল টিস্যু? একটা স্পেশাল। তাহলে এটা একটা স্পেশালাইজড, এবং সে শুধু স্পেশাল না, এবং মডিফাইড। তাহলে স্পেশালাইজড মডিফাইড এপিথেলিয়াল টিস্যু। এখন এই যে জাওয়াদের ভাই, মানে সরি, ওই যে জুনায়েদের ভাই জাওয়াদ বলতেছে এই মডিফিকেশনের দরকারটা কি বা স্পেশাল সে কেন হইল? কারণ সে তার একটা পাওয়ার আছে, সে কোনো কিছু কি করতে পারে? সিক্রেশন বা ক্ষরণ করতে পারে। সে কি ক্ষরণ করে? সে কখনো এনজাইম ক্ষরণ করে। কি ক্ষরণ করে? এনজাইমের বাংলা কি? উৎসেচক। সে কখনো হরমোন ক্ষরণ করে। কি ক্ষরণ করে? হরমোনের বাংলা কি? আরে শিপু নাকি সেই? আপনি এটা পারলেন কিভাবে? আমি তো ভাবছি এটা কেউ পারবে না। আমার তো মন চাচ্ছে আপনারা স্যালুট দিতে। না, সুহান হলে বলতো স্যালুট দিয়ে কি করবো স্যার? টাকা দেন, টাকা দেন। ঠিক আছে। তাহলে এনজাইম যে ক্ষরণ করে সে হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। কি গ্রন্থি? বহিঃক্ষরা গ্রন্থি, যেটাকে বলি আমরা এক্সোক্রাইন গ্ল্যান্ড। কি গ্ল্যান্ড? এক্সোক্রাইন গ্ল্যান্ড। হ্যাঁ, চালু দিতেছে। আর হরমোন যে ক্ষরণ করে তাকে বলি আমরা অন্তঃক্ষরা গ্রন্থি। কি গ্রন্থি? অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এখন এর বাইরে আরো এক ধরনের গ্রন্থি আছে যে হরমোনও ক্ষরণ করে, এনজাইমও ক্ষরণ করে, দুইটাই ক্ষরণ করে। যে দুইটাই ক্ষরণ করে তাকে বলি আমরা মিশ্র গ্রন্থি বা মিক্স গ্ল্যান্ড। ঠিক আছে? তো এই মিশ্র গ্রন্থি বা মিক্স গ্ল্যান্ডের কিছু
মানে খুব গুরুত্বপূর্ণ উদাহরণ আছে। এর মধ্যে 1 নাম্বারটা কি? প্যানক্রিয়াস বা অগ্নাশয়, তারপরে হচ্ছে শুক্রাশয়, তারপরে হচ্ছে ডিম্বাশয়। যকৃত একটা মিশ্রগ্রন্থি। ডিম্বাশয় ইংরেজি হচ্ছে ওভারি, আর শুক্রাশয় ইংরেজি হচ্ছে টেস্টিস। মেডিকেল ভর্তি পরীক্ষায় 2016 সালে আমি প্রথমবার পরীক্ষা দিচ্ছি, বুঝছেন? তো পরীক্ষায় প্রশ্ন আসছে নিচের কোনটি মিশ্র গ্রন্থি নয়? নিচের কোনটি? অপশন এতে হচ্ছে অগ্নাশয়, অপশন বিতে হচ্ছে শুক্রাশয়, অপশন সিতে ডিম্বাশয়, অপশন ডিতে পিটুইটারি। আর আমি পারি না এটা। তা আমি চিন্তা করলাম আমি শুধু জানি অগ্নাশয় মিশ্রগ্রন্থি, প্রশ্নের মধ্যে কি চাইছি? মিশ্রগ্রন্থি নয়, তাহলে অগ্নাশয় আনসার হবে না, মানে এ হইতেছে না। শুক্রাশয় এবং ডিম্বাশয় দুইটাই প্রজননতন্ত্রের সাথে জড়িত, দুইটাই সেম সেম, তাহলে এই দুইটা থেকে একটাও আনসার হবে না। তাহলে বাকি থাকে আর একটা অপশন, অপশন ডি, ওইটাই আনসার। ওইভাবে দিয়ে দিছি, আনসার হয়ে গেছে। তো অগ্নাশয় একটা কি গ্রন্থি? মিশ্রগ্রন্থি। যেহেতু এটা মিশ্রগ্রন্থি, এখান থেকে কি আসবে? এনজাইমও আসবে, হরমোনও আসবে। তো এই যে তাহলে যখন শুনেন আমাদের বডিতে, আমি তো বললাম একটা প্রক্রিয়া ঘটে, সেই প্রক্রিয়ার নাম কি? হোমিওস্টেসিস। এই হোমিওস্টেসিসের বাংলা, সহজ বাংলা কি? অভ্যন্তরীণ সাম্যাবস্থা। অভ্যন্তরীণ সাম্যাবস্থা মানে বডির মধ্যে কোনো কিছুর মান বাড়তেও পারবে না, কমতেও পারবে না, একটা কি থাকতে হবে? লেভেলে থাকতে হবে। হ্যাঁ, দেখেন দেখেন। আচ্ছা, তো অগ্নাশয় একটা কি? মিশ্রগ্রন্থি। তার মানে এখান থেকে হরমোন আসবে, মাস্ট বি। তো দেখেন আমরা যেটা বলতে চাচ্ছি, ধরেন কোনো একজন ভদ্রলোক, তার বডিতে গ্লুকোজ অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, কমতেছে না কোনোভাবে। তো আল্লাহ তাআলা বডির মধ্যে কি দিছে? একটা নির্দিষ্ট মেকানিজম দিছে যাতে বডি কি রাখতে পারে? হোমিওস্টেসিস রাখতে পারে। এটার বিভিন্ন মেকানিজম আছে, একটা রিসিপ্টর থাকে, একটা ফিডব্যাক মেকানিজম বলে, মানে আমরা এগুলো এত জটিল করব না, বইয়ের আলোচনাতে পড়াইতে হলে আপনাদের আলোচনা লম্বা হবে, কিন্তু বুঝবেন না, অনেকেই ভয় পেয়ে যাবেন। সো আমরা আপনাদেরকে ভয়ের দিকে না নিয়ে যাই, আমরা সহজভাবে বলি। যখন কারো বডিতে গ্লুকোজ অনেক বেড়ে যায়, আমরা বলছি কোনো কিছু বাড়লেও সমস্যা, তখন এই অগ্নাশয়ের তো দুইটা অংশ, এটা একটা কি গ্রন্থি? মিশ্র গ্রন্থি। তাহলে এটার বহিঃক্ষরা অংশ আছে, অন্তঃক্ষরা অংশ আছে। সেই অন্তঃক্ষরা অংশের মধ্যে 4টা কোষ থাকে। কয়টা কোষ? প্রথম কোষের নাম হচ্ছে আলফা কোষ। কি কোষ? পরের কোষের নাম বিটা কোষ। কি কোষ? তো আরও 2টা কোষ আছে, সেগুলো আমাদের আলোচ্য বিষয় না এখন। সেই বিটা কোষ থেকে একটা হরমোন ক্ষরণ হয়, সেই হরমোনের নাম কি? ইনসুলিন, একটা ন্যাচারাল ইনসুলিন। তাহলে ইনসুলিন কই থেকে ক্ষরণ হয়? অগ্নাশয়ের কোন কোষ থেকে? বিটা কোষ থেকে। সেই ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের মধ্যে গ্লুকোজের মান কি করা। দেখেন আপনারা এই যে যদি বাংলা লাইন লেখেন, রক্তে গ্লুকোজ কমায়, 3টা শব্দ লিখতে হয়। এর চাইতে আমরা এখানে একটা কোড সাইন দিয়ে দিছি না, জি মানে গ্লুকোজ কি হইতেছে? কমতেছে। তো ক্লাসে নোট করার এরকম শর্টকাট নিনজা টেকনিক আপনাদের শিখতে হবে। এই নিনজা টেকনিক যত জানবেন জীবন হবে তত সুন্দর, হয়তো বেশি বেশি লিখতে হবে। দেখেন তাহলে যখন রক্তে গ্লুকোজ বেড়ে যাবে, তখন এই অগ্নাশয় থেকে রক্তের নালীর মধ্যে কে আসবে? ইনসুলিন। যখন রক্তে গ্লুকোজ সাইড টপ করলে মায়েরা মুখের মধ্যে রুটি দিয়ে রাখবো। যখন রক্তে গ্লুকোজ বেড়ে যাবে, তখন অগ্নাশয় থেকে কোন হরমোন আসবে? ইনসুলিন। ইনসুলিনের কাজ কি? তাহলে এই যে ইনসুলিন এখানে এসে এই গ্লুকোজগুলোকে ধরেন কমায় ফেলতেছে, এই যে গ্লুকোজগুলোকে কমায় ফেলছে, আহারে কমতেছে না, মানে আমরা এটাকে একবারে পার্মানেন্টলি রেখে দিছি, এই গ্লুকোজগুলোকে ধরেন কমায় ফেলছে, এখন পুরো রক্ত এখানে। এখন এই 3টা গ্লুকোজ তো এমন না যে আপনি ধরলেন গ্লুকোজ ঢিল মেরে বডি থেকে ফালাইয়া দিলেন, এমন করা কি সম্ভব? তাহলে এই গ্লুকোজের অণুগুলা রক্তের নালী থেকে চলে যাবে হচ্ছে
যকৃতে। কোথায় চলে যাবে? তাহলে যকৃতে গিয়া গ্লুকোজগুলা জমা হবে। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি দেখেন, রক্তের মধ্যে যদি গ্লুকোজ অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় তাহলে একটা রোগ হয়। সেই রোগের নাম কি? হাইপারগ্লাইসেমিয়া, যেটাকে আমরা পরবর্তীতে ডায়াবেটিস হিসেবে নামকরণ করব। আচ্ছা, এখন বডি তো চেষ্টা করবে যাতে রোগ না হয়। তাহলে বডি তখন গ্লুকোজ বেড়ে গেলে কোন অঙ্গ? অগ্নাশয়। অগ্নাশয় থেকে কি ক্ষরণ করবে? অগ্নাশয়ের কোন কোষ থেকে? এই ইনসুলিন রক্তে কি করবে? গ্লুকোজের মানকে কমায় দিবে। সেই গ্লুকোজের মানকে কমায় দিয়া সেই অতিরিক্ত গ্লুকোজকে কোথায় নিয়ে যাবে? যকৃতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? যকৃতে। তাহলে দেখেন, যকৃতে কি গ্লুকোজ আগে ছিল? এখানে গ্লুকোজগুলো কি সিঙ্গেল ফর্মে আছে না? তাহলে এইখানে অনেকগুলো গ্লুকোজ মিলেই একটা বড় অণু তৈরি হবে। তাহলে চিন্তা করেন, এখানে গ্লুকোজ কি সিঙ্গেল ছিল? একটা ছোট অণু, কিন্তু এখানে গিয়ে এটা কি হয়ে গেছে? বড় অণু। তাহলে ছোট ছোট জিনিস এনে, এনা মানে কি? আনা। তাহলে ছোট ছোট একটা জিনিস এনে এখানে একটা বড় জিনিস হয়েছে না? এনা মানে কি? আনা। তাহলে এটা কি বলিজম? অ্যানাবলিজম। তাহলে এই যে ছোট ছোট গ্লুকোজ কোথায় ছিল? রক্তের নালীতে। সে রক্তের নালী থেকে এখন কোথায় চলে গেছে? যকৃতে। গিয়ে যে বড় অণুটা তৈরি করবে তার নাম হচ্ছে গ্লাইকোজেন। তার নাম কি? গ্লাইকোজেন। তাহলে রক্তের অতিরিক্ত গ্লুকোজ কোথায় জমা থাকে? এইটাও মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। বলবো। তাহলে প্রশ্ন আসলে আপনারা পারবেন না? রক্তের অতিরিক্ত গ্লুকোজ কোথায় জমা থাকে? রক্তের অতিরিক্ত গ্লুকোজকে কমায় কে? এরপরের প্রশ্ন ওইটাও মেডিকেলে আসছে। রক্তের অতিরিক্ত গ্লুকোজ যকৃৎ কি রূপে জমা রাখে? গ্লাইকোজেন রূপে জমা রাখে। এরপরে আরো একটা প্রশ্ন ওইটাও আসছে, এখানে কি তৈরি হয়েছে? গ্লাইকোজেন। ভেরি গুড। তাহলে এটা একটা প্রক্রিয়া না? তৈরি হওয়ার প্রক্রিয়া না? প্রক্রিয়া মানে কি? সিস। ভেরি গুড, সিস। এখানে তৈরি হয়েছে না? তৈরি হওয়ার প্রক্রিয়া মানে কি? জেনেসিস। লাইসিস মানে ভাঙার প্রক্রিয়া, আর তৈরি হওয়ার প্রক্রিয়া মানে জেনেসিস। কি তৈরি হয়েছে? তাহলে গ্লাইকোজেনেসিস। তাহলে রক্তের অতিরিক্ত গ্লুকোজ যকৃতে গ্লাইকোজেন রূপে কোন প্রক্রিয়ায় সঞ্চিত হয়? গ্লাইকোজেনেসিসে কোন হরমোন সহায়তা করছে? কতগুলা প্রশ্ন। এখন ধরেন বাইগিনা রেদওয়ান জিজ্ঞেস করছে আমাদের এই লিভার এই গ্লুকোজগুলো জমা রাখতেছে কেন? এখন ধরেন রেদওয়ানকে আমরা, এটা হচ্ছে আমাদের বাইগিনা রেদওয়ান, ঠিক আছে? এটা তার গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত। এটা হচ্ছে ওর যকৃৎ, এটা হচ্ছে অগ্নাশয়। এখন চিন্তা করেন রেদওয়ানকে আমরা দীর্ঘদিন কোনো খাবার দাবার দিতেছি না। এখন তাকে যদি আমরা দীর্ঘদিন কোনো খাবার দাবার না দিই তাহলে তার মুখের মধ্যে কোনো কি নাই? খাবার নাই। তাহলে পাকস্থলীতেও কি নাই? অগ্নাশয়েও কি নাই? তাহলে এই যে এই ক্ষুদ্রান্ত, মানে অগ্নাশয় না, সরি, এটা ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তেও কি নাই? খাবার নাই। তাহলে ক্ষুদ্রান্ত থেকে জিনিসপত্র কই যায়? রক্তের নালীতে। রক্তের নালীর মধ্যে কি নাই? গ্লুকোজ নাই, অ্যামাইনো অ্যাসিড নাই, তাই না? এই গ্লুকোজগুলা এখান থেকে কোথায় যাওয়ার কথা? কোষ বা সেলে। সেলের কই যাওয়ার কথা? মাইটোকন্ড্রিয়া। তাহলে আলটিমেটলি এই মাইটোকন্ড্রিয়াতেও কে ঢুকে না? গ্লুকোজ ঢুকে না। তার মানে এখানে কি তৈরি হয় না? মানে তার শক্তি নাই। কারণ সে কোনো কাজ কাম করতেছে না না খাওয়া অবস্থায়, বুঝলাম, কিন্তু তার হার্ট বিট করা লাগতেছে না, তার লাংস বাতাস নেওয়ার জন্য কি করা লাগতেছে? এক্সপান্ড করতেছে। তাহলে সেইগুলোর জন্য তার একটা বিএমআর
বেজাল মেটাবলিক রেটের একটা ন্যূনতম ক্যালোরি রেট তো লাগবে, সেই এটিপি সেইটাও যদি না থাকে তাহলে সে কি বাঁচবে? তাহলে তাকে বাঁচানোর জন্য একটা ন্যূনতম এটিপি তো তার তৈরি হওয়া লাগবে, ন্যূনতম একটা ক্যালোরি লাগবে না? যদি ওইটাও না হয়, অন্তত হার্টটা কোনো রকমে ধুকপুক বিট করানোর জন্য হইলেও তো, লাংসটা কোনো রকমে এক্সপান্ড করানোর জন্য হইলেও তো ন্যূনতম কিছু এটিপি দরকার। কিন্তু সে যে ওই যে আগে প্রচুর খায়া দেয়া রাখছে, তার এই লিভারের মধ্যে কি জমা ছিল? গ্লাইকোজেন। কি জমা ছিল? গ্লাইকোজেন। সেই গ্লাইকোজেন কি দিয়ে তৈরি ছিল বলেন তো? রক্তের কি দিয়ে তৈরি ছিল? অতিরিক্ত গ্লুকোজ। তাহলে যে জিনিসটা গ্লুকোজ দিয়ে তৈরি, তাকে ভাঙলে কি পাওয়া যাবে? গ্লাইকোজেন কি দিয়ে তৈরি? এই গ্লাইকোজেন লিভারে কি দিয়ে তৈরি হয়েছে? গ্লুকোজ। তাহলে তারা ভাঙলে, ধরেন এটা গ্লুকোজ দিয়ে তৈরি, তাহলে তারা ভাঙলে কি পাবেন? তাহলে তখন এই যে তার লিভার থেকে কি ভেঙে যাবে? গ্লাইকোজেনটা ভেঙে যাবে। এই গ্লাইকোজেনটা ভেঙে কোথায় চলে আসবে? রক্তের নালীতে। তাহলে গ্লাইকোজেন ভেঙে রক্তের নালীর মধ্যে কি আসবে? গ্লুকোজ আসবে, কারণ গ্লাইকোজেন কি দিয়ে তৈরি হয়েছিল? গ্লুকোজ। তাহলে এটা কি আপনারা কোনো কিছু ভাঙছেন না? একটা প্রক্রিয়া না? সিস মানে কি? ভাঙার প্রক্রিয়া মানে কি? লাইসিস। কি ভাঙছে? তাহলে এটার নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। এটার নাম কি? তাহলে আমাকে বলেন, গ্লাইকোলাইসিস আর গ্লাইকোজেনোলাইসিস কি এক জিনিস? গ্লাইকোলাইসিস মানে কি ভাঙা? গ্লুকোজ ভাঙা। গ্লাইকোলাইসিস মানে কি ভাঙা? আর গ্লাইকোজেনোলাইসিস মানে কি ভাঙা? গ্লাইকোজেন ভাঙা। তাহলে কেউ যখন দীর্ঘদিন না খায় থাকে, তাহলে তাকে কে শক্তি দেয়? চর্বি শক্তি দেয়, সরি গ্লাইকোজেন শক্তি দেয়। এখন গ্লাইকোজেন জমা থাকে কয়টা জায়গায়? দুইটা জায়গায়। গ্লাইকোজেন কয়টা জায়গায় জমা থাকে? লিভার এন্ড মাসল। লিভার মানে কি? যকৃৎ। মাসল মানে কি? পেশি। তাহলে দেখবেন বৃদ্ধ মানুষকে আগের মতো খাইতে পারে? চাইলেও খাইতে পারে না, কিন্তু তার বডিতে একটা ন্যূনতম এটিপি লাগে না? তাহলে সেই এটিপি কই থেকে আসবে? তখন ওই যে তার দেখবেন এই পেশিগুলো কি হয়ে যায়? ভেঙে যায়। মাসল কেন ওয়াস্টিং হয়? কারণ ওই মাসলের মধ্যে যে গ্লাইকোজেন জমা ছিল, ওগুলো ব্লাডে চলে আসছে ভেঙে। বুঝছেন? আমরা জুওলজির 3 নাম্বার অধ্যায় পরিপাক ও শোষণ, এই অধ্যায়ের যকৃতের মানে 50% পড়ে ফেলছি। মানে যকৃৎ টপিকটার 50% পড়ে ফেলছি। অগ্নাশয় টপিকটারও 50% পড়ে ফেলছি। আচ্ছা, আজকে আর কি পড়বেন? অনেক তো পড়ছেন। আচ্ছা, ওয়েট।